전 밑바닥에서 왔습니다. কেন তোরা দুজনে জাঙ্কুকের টিম মেম্বার, এমন বিড়ালের মতো পড়ে থাকলে হবে নাকি? জাঙ্কুকের দুটি কুকুরের মধ্যে একটি হলো কেলেন মাস্টিফ, আরেকটি টিবেটান মাস্টিফ জাতের। এই জাতের কুকুরগুলো সাধারণত অনেক বেশি হিংস্র হয়, তবে ঠিকমতো প্রশিক্ষণের ফলে এরা পোষা এবং মিষ্টি সুলভ আচরণ করে। এছাড়া মাস্টিফ জাতের কুকুররা মাংস খেতে বেশি পছন্দ করে, সঙ্গে এদের মূল্যটা অনেক বেশি হয়ে থাকে অন্যান্য কুকুরদের তুলনায়। তবে টিবেটান মাস্টিফের দাম কেলেনের তুলনায় বেশি। জাঙ্কুকের দুটো কুকুরের মধ্যে একটি হলো কালো কুচকুচে আর অন্যটি ব্রাউন রঙের। এদের দুজনকে দেখতে প্রচন্ড ভয়ঙ্কর দেখায়, তবে এরা জাঙ্কুকের সান্নিধ্যে এসে হয়তো আরো বেশি হিংস্র এবং ভয়ঙ্কর হয়ে উঠতে পেরেছে। জাঙ্কুক এদের দুজনের মাঝে টিবেটানের একটা নামও দিয়েছে, আর তা হলো বাম। তবে কেলেনকে সে কেলেন বলেই ডাকে। টিবেটানের নাম বাম দেওয়ার কারণ হলো এটি কেলেনের চেয়ে বেশি হিংস্র আর ভয়ঙ্কর। এছাড়াও বামকে জাঙ্কুকের ব্যক্তিগতভাবে একটু বেশি ভালো লাগে। জাঙ্কুককে দেখতেই দুটো কুকুর দৌড়ে তার কাছে এগিয়ে এলো। এরপর নিজস্ব ভাষায় ইশারা ইঙ্গিতে জাঙ্কুককে ডাকতে লাগলো। জাঙ্কুক ওদের অস্পষ্ট ভাষা কি বুঝলো তা জানেনি, তবে মুচকি হেসে বলল, ঠিক ধরেছিস, একদম ফ্রেশ মাংসের স্টেক করে নিয়ে এসেছি। তোরা তো খুব ভালো করে জানিস পিকে যা বলে তাই করে। নে এবার খেয়ে বল তো কেমন হয়েছে। শুধু তোদের জন্য এত খাটাখাটুনি করতে হয়েছে আমায়। জাঙ্কুকের হাতে থাকা পেট প্লেটে তার নানা কলা কৌশলের ফল রোহিত দেহের নরম মাংস হালকা স্টেক করা। জাঙ্কুক কুকুর দুটোর সামনে বড় প্লেটের অনেকগুলো মাংস পিস রাখতে কুকুর দুটো অনেকটা ঝাঁপিয়ে পড়ল খাবারের উপর। মনে হচ্ছে কতদিন না খাওয়া তারা, কিন্তু এমন কিছুই না। জাঙ্কুক খুব যত্ন নিয়ে নিয়মিত তাদের খাবার রেখে খাওয়ায়। কিন্তু বর্তমানে যা হচ্ছে তা জাঙ্কুক ওদের যেভাবে প্রশিক্ষণ দিয়েছে তারই ফল। কুকুরগুলো খাচ্ছে, এইদিকে জাঙ্কুক এক হাঁটু গেড়ে অন্য হাঁটুতে হাত রাখে, আর অন্য হাত দিয়ে দুটো কুকুরের মাথায় হাত বুলিয়ে দিতে দিতেই বামের দিকে তাকিয়ে হালকা ভ্রু কুচকায়। বামকে দিকে তার কিছুটা অসুস্থ মনে হচ্ছে। তখনই বামের উদ্দেশ্যে জাঙ্কুক বলল, কিরে তোর কিছু হয়েছে নাকি? জাঙ্কুকের কথা শুনে বাম খাবার থামিয়ে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুক ওর চোখের দিকে তাকিয়ে কি যে বুঝলো কে জানে, তবে সে অনেক বেশি বলতে লাগলো, তোকে ঠিক মনে হচ্ছে না, আজকে আর আমাদের সাথে যাওয়ার প্রয়োজন নেই, খাবার খেয়ে রেস্ট কর। এরপর জাঙ্কুক উঠে দাঁড়িয়ে নিজের পরবর্তী কাজের উদ্দেশ্যে প্রস্তুতি নিতে লাগলো। এখনো ভোরের আলো ফুটতে অনেক দেরি, কিন্তু সে এখন বাইক রাইডিং এর জন্য বের হবে। তবে সে একা নয়, বরং তার সাথে অনেক সময় কেলেন আর বামকেও নিয়ে বের হয়। আজকেও তার এমনটা ইচ্ছে থাকলেও বামকে আর নিয়ে যাওয়া সম্ভব হবে না হয়তো। আর যা কুকুর এই অবস্থায় নিয়ে যেতেও চাইছে না। এইদিকে কুকুর দুটোর খাওয়া শেষ হতে হতে জাঙ্কুক একদম ক্রুজার বাইক অ্যাটায়ার স্টাইলে সেজেগুজে বের হয়ে এলো। পরনে তার ব্ল্যাক কালারের ক্রুজার বুট, হাতে ক্রুজার গ্লাভস, মেটোক্রস প্যান্টের সাথে কালো আর সামান্য লাল কালারের মিশ্রণে তৈরি ক্রুজার জ্যাকেট, যার পেছন দিকটায় কালো রঙের মাঝারি আকৃতির ভ্যাম্পায়ার উইংস এর পাশাপাশি ফ্যান্সি স্টাইলে আঁকা ফেকে, আর তার হাতে থাকা লাল কালো ফুল কভারেজের একটি হেলমেট। জাঙ্কুক এসে বামকে শুইয়ে দিয়ে মাথায় কিছুক্ষণ হাত বুলিয়ে দেয়। এরপর কেলেনের শিকলটা খুলে দিয়ে কেলেনকে নিয়ে বেরিয়ে পড়লো বাইক রাইডিং এর উদ্দেশ্যে। জাঙ্কুক বাইক রাইডিং কিংবা ক্রুজিং করতে রাতের বেলা কিংবা অন্ধকারটাকে বেশি পছন্দ করে। এছাড়া তার সব কাজকর্ম রাতের বেলাতেই হয়ে থাকে। অফিস ব্যতীত দিনের আলোয় তার ছায়া মেলাটাও দুষ্কর। যে আধারে শয়তানের বসবাস, সেই আধারে শুধু মিলে তার আভাস। মৃদু বৃষ্টিতে ভেজা খুটখুটে অন্ধকার রাত, নির্জন এলাকা, হালকা বৃষ্টিতে ভিজে থাকা নির্জন পাকা রাস্তা। জাঙ্কুকের বাড়িটা বর্তমানে বিশাল পাকা রাস্তা পেরিয়ে জঙ্গলের ভেতরে অবস্থিত।
আশেপাশের লোকজনের এই এরিয়ায় যাতায়াত খুবই কম, আর রাতের বেলায় এই এরিয়ার আশেপাশে কেউ আসার সাহসও করবে না। জায়গাটিকে নিয়ে প্রায় বেশ কিছু বছর ধরে মানুষজনের মাঝে এক প্রকার ভয়ভীতি ছড়িয়ে রয়েছে। এইসব তখন থেকেই হচ্ছে যখন থেকে চাকুকি বাড়িটাকে পুরোপুরি নিজের আস্তানা হিসেবে করে তুলতে শুরু করেছে। বিষয়টি এমন নয় যে কেউ কখনো কোনো অশরীরী আত্মা কিংবা জাগকের কোনো কুকর্ম দেখে ফেলেছে, আর তাদের মাঝে এক ভয়ভীতির বিশাল পরিধি আজ কাজ করছে। তারা এসব কোনো কিছু নিজ চোখে কিংবা এসব ঘটনার সাক্ষী হয়নি, অথচ তাদের কুসংস্কারের যেন কোনো কমতি নেই। এইসব অবশ্য সব জাগকের তীক্ষ্ণ মস্তিষ্কে খেলার একটি ক্ষুদ্র অংশ। যেহেতু জায়গাটা অনেক নির্জন, আশেপাশে বিশাল বড় বড় গাছপালা আর জঙ্গলের মেলা, তবুও সেখানে এত বিশাল এক পাকা রাস্তা থাকতেও জাগক নিজ সুবিধার্থে তার লোক লাগিয়ে মানুষের মাঝে ক্ষুদ্র পরিসরে শুধু একটা ভয়ভীতির আভাস ছড়িয়েছিল। আর সেটাকে কেন্দ্র করে তার সাথে সাধারণ মানুষেরা নানান গল্প আর আপন মনের যুক্তি সাজিয়ে বিষয়টিকে বাস্তবতায় রূপ দিয়েছে, সঙ্গে তাদের কুসংস্কারগুলোকে করেছে প্রস্তর। এইসব ছোটখাটো বিষয়বস্তু অবশ্য জাগক তার মাস্টারের কাছ থেকেই শিখেছে, আর এইসব সম্পর্কে জাগকের ভালো করে জানা ছিল। তাই তার ছোট্ট কুটির চালেই তার রাস্তা পরিষ্কার। তবে এই কাজের জন্য তাকে তেমন কিছুই করতে হয়নি। যা করার সব জাগকের সে বিশ্বস্ত লোক, যাকে জাগক নিজের বাম হাত মনে করে, তাকে একটা নির্দেশ দিতে সব কাজ হয়ে গিয়েছে। দিনের আলো ফুটবার আগে মানুষ এই এরিয়ার আশেপাশে ঘেঁষতেও তীব্র ভয় পায়, আর মাঝরাতে এই এরিয়ার নামও হয়তো কেউ ভয় মুখে নেয় না। আর এই সুযোগকে কাজে লাগিয়ে এখন জাগকের কাজকর্ম দিনে রাতে খুব আরামে কাটছে। তার কাজে বাধা দেওয়া তো দূরের কথা, ধারের কাজে পৌঁছানোটাও বড় মুশকিল। আকাশ বেয়ে যখন ধীর গতিতে কুড়ি কুড়ি বৃষ্টি পড়ছে, ঠিক তখনই জাগক তার ব্ল্যাক আর সামান্য রেডের কম্বিনেশন কালারের ডুকাটি প্যালিকান V4 আর ক্যাননকে নিয়ে বেরিয়ে পড়েছে। মুখে বড় সড়ো কালো আর রেডের কম্বিনেশনে ফুল কভারেজ হেলমেট। এখানে কেলেনকে নিয়ে আসার কারণ হলো প্রায় মাঝরাতের দিকে জাগক কুকুর দুটিকে স্প্রিন্টিং করায়। একদিকে জাগক ইচ্ছে মতো নিজের কার এসইউভি ওরফে তার প্রিয় মার্সিডিজের জি ওয়াগন অথবা বাইক নিয়ে রাইডিং করতে থাকে, অন্যদিকে কুকুরগুলো তীব্র বেগে তার পেছনে দৌড়াতে থাকে। কুকুরদের জন্য এক প্রকার প্রশিক্ষণ বলা চলে এটাকে। তবে জাগকের এমনটা করার কারণ হলো কুকুরগুলোকে আরো বেশি হিংস্র হিসেবে করে তোলা। একদিকে ফুল স্পিডে জাগক বাইক রাইডিং করছে, অন্যদিকে ক্যালেন জাগকের পেছন পেছন যতটা পারছে ততটা দৌড়াচ্ছে। তবে ফুল স্পিডে চলা বাইকের সাথে এসব কুকুর কখনোই তত দ্রুত গতিতে দৌড়াতে পারবে না। তার কারণ এরা অনেক বেশি বড় সড়ো, শক্তিশালী ও ভারী হয়ে থাকে। এই জন্য জাগক এসব কুকুরদের জন্য একটা নির্দিষ্ট পয়েন্ট ঠিক করে দেয়, আর তারা সেই পয়েন্টে পৌঁছানোর মধ্যেই জাগকের টার্গেট অনুযায়ী সে পুরো এরিয়া কয়েকবার ঘুরে আসে। এক কথায় রাতের বেলা এসব মানুষরূপী মারাত্মক সাইকোপ্যাথের আনন্দ মেলা জেগে ওঠে, যার কাছে একজন মানুষের চেয়েও তার কুকুরের গুরুত্ব শতগুণ বেশি। জাগকের বাইকের স্পিড যত বাড়তে থাকে, তত বৃষ্টির ছিটেগুলো যেন আকাশ ছেড়ে কাঁটার মতো জাগকের উপর বিঁধতে থাকে। রাস্তার দুপাশে বিশাল বড় বড় গাছপালা, আর ঠিক তার মাঝখানটায় ছুটে চলেছে এক মারাত্মক সাইকোপ্যাথের মরণঘাতীর বিজয়ের আনন্দ খেলা। কেলেন আর জাগক তাদের প্রথম টার্গেট শেষ করে এবার দুজনেই থামলো। জাগক এসে কেলেনের মাথায় হাত ছুঁয়ে দিতে কেলেন খুশিতে লাফিয়ে উঠল। ও বুঝে গেছে জাগক ওর উপর সন্তুষ্ট। একটা সময় পর জাগক নিজের হেলমেটটা খুলে গাড়িতে রেখে দু হাত ছড়িয়ে দেয়। আকাশ বেয়ে তীব্র বেগে ছড়তে থাকা ঝিরি ঝিরি বৃষ্টির দিকে মুখ করে কিছুক্ষণ চোখ বুজে রইল। মুহূর্তেই তার বড় বড় চুলগুলো আর মুখ ভিজে টইটম্বর হয়ে গেল। অন্যদিকে কেলেনও বারবার নিজের শরীর ঝাড়া দিয়ে চুপসে যাওয়া শরীর ঠিক করতে ব্যস্ত। কিন্তু জাগককে এভাবে ভিজতে দেখে সে আর একবারও শরীর থেকে পানি ছেড়ে ফেলল না। জাগকের আনন্দ দেখে হয়তো
তারও আনন্দ হচ্ছে। এমনই সময় চাকুকে ওভাবে দু হাত পেতে আকাশের দিকে তাকিয়ে থাকা অবস্থাতেই বলল, দেখ কেলেন, আজ প্রকৃতিও আমাদের উল্লাসে কষ্ট পাচ্ছে। এই অসময়ে আমাদের উপর তার বৃষ্টির সামান্য ফোঁটাকেও সূর্যের মতো নিক্ষেপ করছে। আজ সবাই আমাদের উপর ক্ষেপে, কিন্তু আমরা তো এমনই। আমরা তো আর সোকট ফাকিং আদর্শ প্রাণী নই, তাই না? জাগুকে তাচ্ছিল্যের সুরে বলা কথাগুলো শুনে কেলেন নিজের কণ্ঠে জোরে জোরে পার্কিং করতে লাগলো। আর জাগু খুব অদ্ভুত করে নিঃশব্দভাবে হেসে ওঠে। জাগুকের এসব খেলা শেষ হয় ভোরের আলো ফোটার ঠিক আগ মুহূর্তে। গভীর অন্ধকারে করা জাগুকের সকল কর্মকাণ্ডই কুচকুচে কালো আধারে চাপা পড়ে যায়। সাধারণ মানুষরূপী এই পিচাসটি কারো নজরেও পড়ে না। আর ভার্সিটিতে ঢুকতেই সাবা সহ তার বাকি বন্ধুদের উল্লাস দেখে কিছুটা চমকে ওঠার উপক্রম তেহিয়ংয়ের। সবার মাঝে যে উল্লাসের ঝড় বইছে। তেহিয়ং তাদের কাছে যেতে প্রত্যেকে লাফালাফি করে তেহিয়ংয়ের কাছে এসে তাদের এত খুশি হওয়ার কারণ বলতে লাগলো। তবে এত কোলাহল করে বলছিল যে তেহিয়ং স্পষ্টভাবে কিছুই শুনতে পাচ্ছিল না। একটা সময় তেহিয়ং সবাইকে থামিয়ে দিয়ে বলল, যেন ঘটনাটা একজন একজন করে বলে। সর্বপ্রথমে সাবা বলল, জানিস কি হয়েছে? তেহিয়ং মুচকি হেসে বলল, আরে তুই বললে তো জানতে পারবো। ও হ্যাঁ, তাই তো। জানিস তো কাল চিটাগাং এ ফিকের কনসার্ট আছে। তো আমি বাবাকে বলে আমাদের জন্য টিকিট কাটিয়েছি। তুই ভাবতে পারিস আমরা ফিকের কনসার্টে যাব। জাস্ট ইমাজিন কত এনজয় হবে, তাই না? তেহিয়ং একবার আশেপাশে নিজের বন্ধু বান্ধবের দিকে তাকিয়ে দেখল। তাদের সবারই একই অবস্থা। কিন্তু তাদের খুশিতে আত্মহারা হওয়ার কারণটা শুনে তেহিয়ং এর তেমন কোনো অনুভূতি সৃষ্টি হলো না। এমনিতেই ভিকিকে নিয়ে মানুষের অতিরিক্ত বাড়াবাড়ি তার ঠিক পছন্দ ছিল না। আর পরবর্তীতে ভিকের চালচলন সম্পর্কে জানার পর তার আরো পছন্দ হয় না। কিন্তু ভিকের বিয়ে হওয়ার কারণে সে নিজের পছন্দ অপছন্দগুলোকে তেমন পাত্তা দেয় না, বরং তার নিজের কাজের প্রতি ফোকাস রাখার সিদ্ধান্ত নিয়েছে। তেহিয়ং মূলত এমনই। সে কখনো নিজের অনুভূতির সাথে প্রয়োজনীয়তাকে মেলাতে চায় না। তার মতে তার যেটা প্রয়োজন সেটা মূলত তার পরিবারেরই প্রয়োজন। আর সে তার পরিবারের জন্য যতটা স্যাক্রিফাইস করার সে করতে রাজি। তেহিয়ংকে খুশি হতে না দেখে সবার বিষয়টি তেমন ভালো লাগলো না। যতই হোক, পুরো একটা ফ্রেন্ড সার্কেলের মাঝে তেহিয়ং বাদে সবাই ভিকের ফ্যান। তেহিয়ং তাদের পছন্দ নিয়ে তর্ক না করলেও তেহিয়ং ভিকিকে পছন্দ করে না, যা দেখে তাদের ফ্রেন্ডেরও ভালো লাগে না। সাবা কিছুটা ভ্রুকুচকে বলল, কি রে, তুই খুশি হসনি? তেহিয়ং কিছুটা অপ্রস্তুত হয়ে গেল। সে তো ভিকের বিয়ে, সেই অনুযায়ী ভিকের কনসার্টে তো তাকে যেতেই হবে। এতে আলাদা করে খুশি হওয়ার কিছু না থাকলেও তেহিয়ং এর কিছুটা মন খারাপ হচ্ছে, কারণ এই প্রথম তার বাবা বোনকে ছেড়ে তাকে এত দূরে কোথাও যেতে হবে। তবে তেহিয়ং ঠোঁট ভিজিয়ে নিজেকে স্বাভাবিক করে বলল, খুশি হয়েছি, হব না কেন? তোদের তো এসব ড্রিম থাকে ভিকের কনসার্টে যাওয়া। এবার সাবা সহ বাকিদের আগের মতো উল্লাসটা নিভে গেল। কি রে, কাহিনী কি বলতো? তোকে দেখে আমার অন্য কিছু মনে হচ্ছে। রনকের কথা শুনে তেহিয়ং ওর দিকে তাকায়। এরই মাঝে আলো আবার বলল, এই তুই আবার এটা বলবি না তো যে তুই আমাদের সাথে কনসার্টে যেতে পারবি না? তোর ফ্যামিলি প্রবলেম আছে। দেখ, এমনটা বললে কিন্তু আমরা মানবো না। তেহিয়ং আলোর কথা শুনে বুঝতে পারছে না ও কি বলবে। ওদের ম্যানেজ করবে কিভাবে? সে যে যাবে না বিষয়টি তো এমন নয়, কিন্তু এদের তো এটা বলা যাবে না যে তেহিয়ং ভিকের বিয়ে। এটা জানতে পারার পরে পাগলগুলো ওকে দিয়ে কি থেকে কি করাবে খেয়ে জানে। আর ওদিকে ভিকের সাথে বাড়াবাড়ি কিছু করে ফেললে ভিকে আবার তাকেই না কাচ্চা চিবিয়ে খায়। ভিকের পাগল তো তার বাড়িতেও একটা আছে। এই বয়সে এমন প্যারায় কেন পড়তে হলো খেয়ে জানে। এরই মাঝে বাস থেকে শিখা বলল, কি রে, তুই কিছু বলছিস না কেন? তেহিয়ং নিজেকে ততস্থ করে বলল, তোরা কখন যাবি? কনসার্ট তো আজ রাতেই, তাই না? সাবা বলল,
ভার্সিটি শেষ করে বিকেলেই বেরিয়ে পড়বো। এরপর রাতে ওখানে আমার মামার নিজস্ব রিসোর্ট আছে, আর আমরা ওখানেই থাকবো। তুই চাইলে কালকে চলে আসতে পারিস। তবে আমরা আরো 2 দিন থাকতে পারি। এখন বল, তুই আমাদের সাথে যাচ্ছিস তো? তেহিয়ং আবারও ঠোঁট ভিজিয়ে বলল, দেখ, তোরা রাগ করিস না। আমার বাবার অবস্থা তো কিছুটা হলেও জানিস। বাড়িতে ছোট বোন আর বাবাকে রেখে আমার এই মুহূর্তে অত দূরে যাওয়া কিছুতেই সম্ভব না। প্লিজ তোরা রাগ করিস না। তেহিয়ং এর কথা শুনে আলো কিছু বলতে চাইলেও সাইম বলল, থাক আলো, ওকে কিছু বলিস না। আমাদের মতো তো আর ওর পরিস্থিতি নয়, ওর ব্যাপারটাও আমাদের ভাবা উচিত। সবসময় তো আবেগ দিয়ে চলে না। আচ্ছা, তুই না যাস ঠিক আছে, তবে আর কি, সাবধানে থাকিস। তেহিয়ংও নিজের বন্ধুর কথা শুনে গালে টোল ফেলে মুচকি হাসলো। তবে মিথ্যা বলায় তার খারাপও লাগছে, কিন্তু এছাড়া আর করবেইটা কি? এরই ম্যাচে তানজিম সাবাকে বলল, ও যেহেতু যাচ্ছে না, তাহলে তুইও টিকিটটা ক্যান্সেল করে দে। আমি তো এমনিতেও 6টা টিকিট বুক করেছিলাম, আর বাকি একটা পেন্ডিং এ রেখেছিলাম। আমি জানতামই তেহিয়ং প্রতিবারই এমনটাই করে, তো এবারও এমনটাই করবে। সাবার বাঁকা কথাগুলো কারো তেমন পছন্দ হলো না। এই মেয়েটা সবসময় কথাগুলো এত বাঁকা ভাবে কেন বলে কে জানে। কিন্তু তেহিয়ং মুচকি এসে বলল, এই তো আমার ইন্টেলিজেন্ট বান্ধবী, খুব ভালো করেছিস এমনটা করে, না হলে শুধু শুধু টিকিটটা নষ্ট হতো। তেহিয়ং এর কথা শুনে সাবা ভাব নিয়ে বুকে হাত গুজে বলল, আই নো দ্যাট, আমি ইন্টেলিজেন্ট গাই। ওর এই কথা শুনে যেন বাকিদের হাসি এলো। তবে প্রত্যেকেই নিজেদের হাসি কন্ট্রোল করলেও রৌনক আর তানজিম বিরক্ত হয়ে বিড়বিড় করে বলল, কাঁথি একটা।